বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা রকম কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তো। বিশেষ করে ওই যে ১৩ বছরেরও বেশি সময় পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরটা হলো, এটা বেশ আলোড়ন ফেলেছে। অবশ্যই। কেউ কেউ তো বলছেন, কিছু সূত্র বলছে দ্বিপাক্ষিক আলোচনার জন্য কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর নাকি গত ৩০ বছরে এটাই প্রথম সফর। তাই নাকি? তাহলে তো এটা আসলেই একটা বড় ঘটনা। নিঃসন্দেহে। এত লম্বা একটা বিরতির পর এই মাপের একটা সফর, এটা সম্পর্কের বরফ গলার ইঙ্গিত তো বটেই। আচ্ছা, আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো যদি দেখি তাহলে কিন্তু বেশ কয়েকটা দিক পরিষ্কার হয়। যেমন? যেমন ধরুন, কূটনৈতিক তৎপরতা তো আছেই, তার সাথে অর্থনৈতিক সম্ভাবনার কথা আসছে, সামরিক যোগাযোগের একটা নতুন দিক খুলছে মনে হচ্ছে, আর অবশ্যই ইতিহাসের ওই যে অমীমাংসিত প্রশ্নগুলো, সেগুলোও তো আছে। ঠিক। তো আজকে আমরা এই সূত্রগুলো ধরেই একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব এই যে সম্পর্কের একটা উষ্ণতা দেখা যাচ্ছে, এর পেছনের কারণগুলো কি? শুধুই কি এটা কূটনীতিক সৌজন্য, নাকি এর চেয়ে বেশি কিছু আছে? আর ভবিষ্যৎটাই বা কেমন দেখাচ্ছে? চলুন শুরু করি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফরটা দিয়ে। ২৩-২৪ আগস্ট ২০২৫। এই সফরটা নিয়ে এত কথা হচ্ছে কেন? কারণটা দেখুন বেশ কয়েকটা স্তরে। প্রথমত তো ওই দীর্ঘ বিরতির অবসান, এটাই একটা বড় কারণ। দ্বিতীয়ত, সফরের সময়ে তিনি কাদের কাদের সাথে দেখা করেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তো আনুষ্ঠানিক বৈঠক হয়েছেই। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। কিন্তু এর বাইরেও দেখুন, তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করার পরিকল্পনা করেছেন, জামায়াতে ইসলামীর নেতাদের সাথে কথা বলেছেন, আবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের সাথেও বসেছেন। ও আচ্ছা, তার শুধু সরকার নয়। ঠিক। এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা দেয়, তাই না, যে পাকিস্তান শুধু বর্তমান সরকারের সাথেই নয়, বাংলাদেশের রাজনীতির অন্য যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার তাদের সাথেও একটা সম্পর্ক রাখতে চাইছে বা রাখছে। এই যে বিভিন্ন দলের সাথে বৈঠক, বিশেষ করে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই প্রেক্ষাপটে এর কি বিশেষ কোনো অর্থ আছে? যেমন ধরু এনসিপির সাথে বৈঠকটা হলো পাকিস্তান হাইকমিশনে, সেখানে সংস্কার, সামাজিক ন্যায়বিচার, তরুণদের মতবিনিময়, এসব নিয়েও কথা হয়েছে শুনলাম। হ্যাঁ, ইঙ্গিত তো বটেই। এনসিপির নতুন ভাবনাকে তারা স্বাগত জানাচ্ছে। আবার দেখুন, জামায়াতে ইসলামীর সাথে আঞ্চলিক পরিস্থিতি, সার্ক পুনরুজ্জীবনের মতো বিষয় আলোচনা করছে। সার্ক, ওটা কি আবার চালু হবে? আলোচনা তো হচ্ছে। তো এগুলো এটাই প্রমাণ করে যে পাকিস্তান বাংলাদেশের ভেতরের রাজনীতির গতি প্রকৃতি খুব মন দিয়ে দেখছে এবং বিভিন্ন পক্ষের সাথে একটা যোগাযোগ তৈরি করতে চাইছে। এমনকি শোনা যাচ্ছে ইসহাকদার নিজে নাকি জামায়াতের আমিরের বাসায় গিয়েও দেখা করেছেন। বিএনপির সাথেও তো মহাসচিব সহ সিনিয়র নেতারা দেখা করেছেন। একটা বেশ, যাকে বলে, কম্প্রিহেন্সিভ আউটরিচের চেষ্টা। বুঝলাম। এই রাজনৈতিক আলাপ আলোচনার পাশাপাশি কিছু নক্কর অগ্রগতিও কি হয়েছে? যেমন বেশ কিছু চুক্তি সই হবার কথা শুনলাম। একদম, মোট ৬টা চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়েছে। এগুলোকে বলা যায় সম্পর্কটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা আর কি। কি ধরনের চুক্তি এগুলো? বাজারে কিছু প্রবেশাধিকার চাইছে, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা হবে বলে মনে করেছি। ধরুন, কূটনৈতিক আর অফিসিয়াল পাসপোর্ট যাদের আছে তাদের ভিসা লাগবে না, আপাতত ৫ বছরের জন্য। ও, এটা তো ভালো। হ্যাঁ, তারপর ধরুন, দেশের ফরেন সার্ভিস একাডেমি একসাথে কাজ করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসোস আর এপিপি, এদের মধ্যে সহযোগিতা বাড়বে। ব্যবসা বাণিজ্য নিয়ে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হবে। আচ্ছা। আবার ২ দেশের থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের বিআইআইএসএস আর পাকিস্তানের পলিসি রিসার্চ স্টাডিজ, এরা একসাথে গবেষণা করবে। আর সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিও থাকছে ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত। তার সম্পর্কটা শুধু কথার কথা না রেখে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার চেষ্টা চলছে। এই চুক্তিগুলো দেখে তো তাই মনে হচ্ছে। কূটনীতি, মিডিয়া, গবেষণা, বাণিজ্য, সব দিকেই একটা সংযোগ তৈরির চেষ্টা। ঠিক ধরেছেন। পাকিস্তান তো এই সফরটাকে ঐতিহাসিক বলছে, সম্পর্কের নতুন যাত্রা শুরু হলো, এরকম কথাও বলছে।
তারা এমনকি এটাও বলছে যে কোনো ইস্যুতে তারা আলোচনায় বসতে রাজি, মানে ৭১ সালের ওই স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও। পাকিস্তানের নামকরা পত্রিকা ডনও তাদের সম্পাদকীয়তে লিখেছে যে এই ইস্যুগুলো এড়িয়ে না গিয়ে বরং আলোচনার টেবিলে আনা দরকার। কিন্তু বাংলাদেশের দিক থেকে কি সাড়া পাওয়া যাচ্ছে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি বলছেন? উনি তো বলেছেন সম্পর্কটা গুরুত্বপূর্ণ, ইতিবাচক দিকে নিতে চান, কিন্তু ৭১ প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের যে দাবিগুলো আছে সেগুলোর কি হবে? মানে আনুষ্ঠানিক ক্ষমা, সম্পদের হিস্সা, আটকে পড়া পাকিস্তানি। বাংলাদেশের অবস্থান তো আগের মতোই আছে এবং খুবই পরিষ্কার। তৌহিদ হোসেন স্পষ্ট করেই বলেছেন যে সব দ্বিপাক্ষিক ইস্যুতেই আলোচনা হবে, আর তার মধ্যে ৭১ প্রসঙ্গ অবশ্যই আছে। আচ্ছা। তবে তিনি এটাও যোগ করেছেন যে একটা ইস্যুর জন্য অন্য সবকিছু আটকে থাকবে না। আর ভারতের উদ্বেগের ব্যাপারে তার কথাটা কিন্তু বেশ স্ট্রং ছিল। কি বলেছিলেন তিনি? তিনি বলেছেন, সম্পর্ক কেমন হবে সেটা বাংলাদেশ আর পাকিস্তান ঠিক করবে, ভারত নয়। এই কথাটা কিন্তু বাংলাদেশের যে একটা পরিবর্তিত পররাষ্ট্রনীতির ইঙ্গিত, সেদিকেই ইশারা করে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পরিবর্তিত নীতি আর কূটনৈতিক উষ্ণতার সূত্র ধরেই কি অর্থনৈতিক সম্পর্কটাকে আবার চাঙ্গা করার একটা চেষ্টা দেখা যাচ্ছে? যেমন যৌথ অর্থনৈতিক কমিশন বা জয়েন্ট ইকোনমিক কমিশন আবার চালু করার সিদ্ধান্ত হয়েছে শুনলাম। অবশ্যই অর্থনৈতিক সম্পর্কই হয়তো এই নতুন অধ্যায়ের মূল চালিকা শক্তি হতে পারে। শুধু কমিশন চালু করায় না, শুল্কমুক্ত বাণিজ্যের কথাও কিন্তু উঠছে। শুল্কমুক্ত বাণিজ্য মানে ফ্রি ট্রেড? হ্যাঁ, গত ফেব্রুয়ারিতে রংপুরে পাকিস্তানের হাই কমিশনার তো বলেইছিলেন যে ব্যবসা বাড়াতে বিনা শুল্কে তন্ন আমদানি রপ্তানির পরিকল্পনা আছে। সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও তো ঢাকায় এসেছিলেন। ঢাকা চেম্বারের সাথে বৈঠকও হলো। সেখানে নির্দিষ্ট কোন কোন খাতের কথা উঠে এলো? বেশ কয়েকটা সম্ভাবনাময় খাতের কথা হয়েছে। যেমন ধরুন, বাংলাদেশে পাকিস্তানের টেক্সটাইল আর জুয়েলারি পণ্যের নাকি বেশ চাহিদা আছে। আচ্ছা। উল্টো দিকে পাকিস্তান বাংলাদেশ থেকে সিমেন্ট, চিনি, চামড়া, জুতো এগুলো নিতে আগ্রহী হতে পারে। তবে সবচেয়ে বেশি মনোযোগ কেড়েছে কিন্তু ফার্মাসিউটিক্যালস খাতটা। ও, কেন? কারণ বাংলাদেশ এই খাতে যেভাবে এগিয়েছে, মানে নিজেদের চাহিদার প্রায় ৯৮% মিটিয়ে এখন ১৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। হ্যাঁ, এটা তো বিরাট সাফল্য। তো এই অভিজ্ঞতা আর সক্ষমতায় পাকিস্তান খুবই আগ্রহী। তারা বাংলাদেশ থেকে ওষুধ আমদানির কথাও ভাবছে বলে জানা গেছে। বাহ, এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং মোড। কারণ অনেকদিন ধরেই তো দুই দেশের বাণিজ্যটা খুব সীমিত ছিল। শুধু কি পুরনো খাত নিয়ে কথা হচ্ছে, নাকি নতুন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে? নতুন সম্ভাবনার কথাও হচ্ছে। যেমন দুই দেশই তাদের রপ্তানি পণ্যে আরও বৈচিত্র্য আনতে চায়। ও যে ব্যবহৃত পোশাক রিসাইকেল করে নতুন ডিজাইন দিয়ে ইউরোপ আমেরিকার বাজারে বিক্রি করার একটা ট্রেন্ড চলছে না? হ্যাঁ, শুনেছি। সেখানে একসাথে কাজ করার সুযোগ আছে। আবার ধরুন, পূর্ব আফ্রিকা বা মধ্য এশিয়ার বাজারেও যৌথভাবে ঢোকার কথা ভাবা হচ্ছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে, ভ্যালু এডিশন করে বিশ্ববাজারে ঢোকার সম্ভাবনাও আলোচনায় এসেছে। আর যোগাযোগের কি অবস্থা? ব্যবসার জন্য তো যোগাযোগটা খুব জরুরি। আগে তো সরাসরি ফ্লাইট বা জাহাজে অনেক সমস্যা ছিল। সেই বাধাগুলো এখন কাটছে মনে হচ্ছে। ফ্লাই জিন্নাহ আর এয়ারসিয়াল এই দুটো পাকিস্তানি এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা। আর করাচি থেকে কার্গো জাহাজও কিন্তু সরাসরি চট্টগ্রামে ভিড়েছে কিছুদিন আগে। এটা একটা বড় অগ্রগতি। আগে এই সরাসরি জাহাজ আসায় অনেক বাধা ছিল। আর ওই যে মধ্য এশিয়ার বাজারের কথাটা উঠল, ওখানে পাকিস্তানের ভূমিকাটা কি? পাকিস্তান আসলে নিজেদেরকে মধ্য এশিয়ার একটা গেটওয়ে হিসেবে তুলে ধরতে চাইছে, বিশেষ করে সিপেক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ব্যবহার করে। সিপেক। সবকিছু মিলিয়ে সম্পর্কটা একদিকে যেমন এগোচ্ছে, অন্যদিকে কিছু পুরনো কাঁটাও তো রয়ে গেছে, বিশেষ করে ১৯৭১ সালের ওই অমীমাংসিত বিষয়গুলো। এটাই সম্ভবত সবচেয়ে সংবেদনশীল আর জটিল দিক, তাই না? বাংলাদেশের পক্ষ থেকে দাবিগুলো তো খুবই স্পষ্ট। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, অবিভক্ত পাকিস্তানের সম্পদ আর দায়ের ন্যায্য ভাগ দেয়া, আর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি, মানে যাদের বিহারি বলা হয়, তাদের ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, এই দাবিগুলো তো দীর্ঘদিনের।
বাংলাদেশ মনে করে একটা দীর্ঘমেয়াদী সুস্থ সম্পর্কের জন্য এই বিষয়গুলো সমাধান হওয়াটা খুব জরুরি। কিন্তু ইসহাক দারের সফরে পাকিস্তান কি ক্ষমা চাওয়ার প্রশ্নে কোনো ইতিবাচক ইঙ্গিত দিয়েছে, বা ওই অন্য দাবিগুলো নিয়ে? দেখুন, সরাসরি ক্ষমা চাওয়ার কোনো প্রতিশ্রুতি তারা দেয়নি। পাকিস্তানের আনুষ্ঠানিক অবস্থানটা হল ১৯৭৪ সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, হ্যাঁ, সেখানেই নাকি এই বিষয়গুলোর অনেক আগেই সমাধান হয়ে গেছে। যদিও পাকিস্তান এখন বলছে যে সাম্প্রতিক আলোচনাতেও এই ইস্যুগুলো উঠেছিল, কিন্তু ক্ষমা প্রার্থনার ব্যাপারে তাদের পুরনো অবস্থানই তারা ধরে রেখেছে। তার মানে এখানে একটা মৌলিক মতপার্থক্য কিন্তু রয়েই গেল। বাংলাদেশ চাইছে অতীতের হিসেব নিকেশ হোক, আর পাকিস্তান চাইছে ওটাকে পাশে রেখে সামনে এগোতে। বিষয়টা আপাতত সেরকমই দাঁড়াচ্ছে, যদিও পাকিস্তানি কিছু সূত্র আবার এর মধ্যে অন্য কথাও বলছে। কিরকম? তারা বলছে ভারত নাকি এই ১৯৭১ ইস্যুটাকে ব্যবহার করে দুই দেশের মধ্যে দূরত্ব রাখতে চায়। তাই ভারতের প্রভাব কমাতে হলে পাকিস্তানেরই উচিত এই ইস্যুর একটা সমাধান করা। ইন্টারেস্টিং। আবার তারাই কি বলছে না যে ভারতীয় মিডিয়া এই দাবিগুলো বেশি করে দেখাচ্ছে? হ্যাঁ, সেই অভিযোগও করছে। বলছে ভারতীয় মিডিয়া এই অমীমাংসিত দাবিগুলো ফলাও করে প্রচার করে দুই দেশের সম্পর্কে ফাটল দেখানোর চেষ্টা করে। মানে একটা পরস্পর বিরোধী অবস্থানও দেখা যাচ্ছে। আর ওই আটকে পড়া পাকিস্তানি বা বিহারিদের ব্যাপারটা, ওটার কি অবস্থা? সেটাও তো খুব জটিল। খুবই জটিল। একটা পাকিস্তানি সূত্র বলছে এই বিহারিদের অনেকেই তো কয়েক দশক ধরে বাংলাদেশে আছেন, বিভিন্ন পেশায় জড়িয়ে গেছেন। কেউ কেউ নাকি মূলধারার রাজনীতিতেও সক্রিয়, যেমন আওয়ামী লীগের কর্মী হিসেবেও আছেন কেউ কেউ। তাই নাকি? হ্যাঁ, তাই তাদের পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার প্রশ্নটা এখন অনেক বেশি ঘোলাটে। ওই সূত্রটা এমনও প্রশ্ন তুলেছে যে এরা তো বিহার থেকে এসেছিল, তাদের পাকিস্তানে কেন পাঠানো হবে? বিহারে পাঠানো হোক। আবার অতীতে যারা পাকিস্তানে গিয়েছিল তারা করাচিতে নানা সামাজিক সমস্যা তৈরি করেছে বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই মানবিক ইস্যুটার সমাধান সত্যিই খুব কঠিন। তাহলে মূল চ্যালেঞ্জটা দাঁড়াচ্ছে হ্যাঁ, একদিকে ভবিষ্যতের হাতছানি অর্থনীতি, কৌশলগত সহযোগিতা, অন্যদিকে অতীতের এই অমীমাংসিত ক্ষত, হ্যাঁ, এই দুটোকে একসাথে সামলানো। ঠিক তাই। আর এই পুরো পরিস্থিতিটাকে দেখতে হবে দক্ষিণ এশিয়ার বৃহত্তর ভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর যে নতুন সরকার এসেছে, তারা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা পরিবর্তনের চেষ্টা করছে। মানে আগের যে দিল্লি নির্ভর নীতি ছিল বলে অনেকে বলেন, হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে একটা স্বাধীন ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা। হ্যাঁ, পর্যবেক্ষকদের অনেকে অন্তত সেরকমটাই মনে করছেন। আর এই পরিবর্তনটাই কি ভারতের উদ্বেগ বাড়াচ্ছে? আমরা তো দেখছি ভারতীয় মিডিয়াতে বেশ জোরে সোরেই প্রচারণা চলছে, বাংলাদেশ নাকি পাকিস্তানের কবজায় চলে যাচ্ছে, সামরিক সহযোগিতা ভারতের জন্য হুমকি, বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ছে, এই ধরনের কথা। হ্যাঁ, ভারতীয় মিডিয়ার একটা বড় অংশ এই ধরনের উদ্বেগ প্রকাশ করছে, এটা ঠিক। যদিও এর মধ্যেই একটি সূত্রে আবার এমন তথ্য এসেছে যে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ প্রধান নিজেই নাকি বলেছেন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ আসলে কমেছে। ওহ, এটা তো মিডিয়ার দাবির উল্টো কথা। হ্যাঁ, যা কিনা ওই পাকিস্তানি এজেন্টদের অনুপ্রবেশ বাড়ছে এই দাবির সাথে ঠিক মেলে না। আবার ভারতের কিছু নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশকে তাদের স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা হিসেবে দেখেন। এই ধারণাটারও সমালোচনা আছে কিন্তু। স্ট্র্যাটেজিক ডেপথ মানে হল নিজের নিরাপত্তার জন্য প্রতিবেশীর ভূমিকে ব্যবহারের সুযোগ রাখা। এটা মূলত একটা সামরিক ধারণা। একটা স্বাধীন সার্বভৌম দেশকে এভাবে দেখাটা কতটা ঠিক, সেই প্রশ্ন উঠছে। আইএসআই বা এসআইএফসি নিয়েও তো অনেক কথা হচ্ছে ভারতীয় মিডিয়াতে। হচ্ছে। এসআইএফসি বা স্পেশাল ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কাউন্সিল হল পাকিস্তানের একটা নতুন প্রতিষ্ঠান। এর মূল লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আনা এবং তার প্রক্রিয়া সহজ করা। আচ্ছা, এর নেতৃত্বে বেসামরিক লোকজন থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটা ভূমিকা রাখা হয়েছে। পাকিস্তানি সূত্রগুলোর অভিযোগ হল ভারতীয় মিডিয়া এটাকে আইএসআই এর সাথে গুলিয়ে ফেলছে বা এর সামরিক দিকটাকেই বড় করে দেখাচ্ছে, একটা ভীতি তৈরির চেষ্টা করছে যে এর মাধ্যমে পাকিস্তান বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে। পাকিস্তান কি বলছে এর জবাবে? পাকিস্তান এই প্রচারণাকে ভিত্তিহীন বলছে। তারা বলছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক নিয়মে এগোচ্ছে।
বরং ভারতই 1971 ইস্যুটে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই যে বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে, এর ফলে সার্ককে আবার সক্রিয় করার যে আলোচনা হচ্ছে, সেটাও তো ভারতের আঞ্চলিক একাধিপত্যকে কিছুটা হলেও চ্যালেঞ্জ করতে পারে। এর সাথে চীনের ভূমিকাও তো আছে। অবশ্যই সিপেক বা পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি, এগুলোর মাধ্যমে চীনও এই সমীকরণে একটা বড় ফ্যাক্টর। এমনকি আমেরিকার ভূমিকা, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নীতি নিয়েও কিছু আলোচনা সূত্রগুলোতে দেখা গেছে। দেশের ভেতরের রাজনীতিতে এর কি প্রতিক্রিয়া? ইসহাক দরের যে বিভিন্ন দলের সাথে বৈঠক করলেন, এটা নিয়ে দেশের ভেতরে আলোচনা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপির সাথে তার বৈঠকগুলো তো ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। আর আওয়ামী লীগ? আওয়ামী লীগ কিন্তু এই সম্পর্ক উন্নয়নের চেষ্টার বেশ কড়া সমালোচনা করেছে। তাদের মূল কথাটা হল ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে এবং অন্য অমীমাংসিত বিষয়ের সমাধান না করে পাকিস্তানের সাথে এত মাখামাখি করাটা ঠিক হচ্ছে না। তারা প্রতিবাদও করেছে। কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর আছে। জামায়াতে ইসলামীর একজন নেতার একটা মন্তব্য নিয়েও তো বেশ বিতর্ক হয়েছিল, ওই যে দুই দেশ এক হয়ে যাওয়া প্রসঙ্গে। হ্যাঁ, একটা পাকিস্তানি সূত্র সেই বিষয়টা উল্লেখ করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতে ওই জামায়াত নেতা আসলে ভৌগোলিক একীকরণের কথা বলেননি, তিনি নাকি বাণিজ্যিক আর ভাবনাত্মক ঐক্যের কথা বোঝাতে চেয়েছেন। আচ্ছা। ওই একই সূত্র আবার ভারতীয় মিডিয়ার ওই প্রচারণারও সমালোচনা করেছে, যেখানে বলা হয়েছিল পাকিস্তান বাংলাদেশকে কিনে নিয়েছে। মানে দুই পক্ষের মিডিয়াতেই একটা কথার যুদ্ধ কিন্তু চলছেই। সব মিলিয়ে তাহলে ছবিটা দাঁড়াচ্ছে, একদিকে সম্পর্ক উন্নয়নের একটা স্পষ্ট চেষ্টা, অর্থনৈতিক সম্ভাবনার হাতছানি, কৌশলগত বোঝাপড়া বাড়ানোর আগ্রহ, ঠিক। অন্যদিকে ইতিহাসের দায়, অমীমাংসিত ইস্যুগুলো আর আঞ্চলিক ভূরাজনীতির জটিল সব সমীকরণ। একদম। এই মুহূর্তে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কটা একটা খুবই ইন্টারেস্টিং মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে ১৩ বছরের অচলায়তন ভেঙে নতুন করে পথ চলার চেষ্টা, অন্যদিকে অতীতের সেই ক্ষতগুলো যা এখনও পুরোপুরি সারেনি। এর সাথে যোগ হয়েছে দক্ষিণ এশিয়ার দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতা, যেখানে প্রত্যেকটা দেশই নিজেদের স্বার্থ আর অবস্থান নতুন করে ঠিক করার চেষ্টা করছে। তাহলে এই যে এত আয়োজন, এত আলোচনা, এর মূল নির্যাসটা কি দাঁড়ালো? মানে মূল কথাটা কি? মনে হচ্ছে অর্থনৈতিক আর কৌশলগত প্রয়োজন, এই দুটো জিনিস দুই দেশকে কাছাকাছি আনছে ঠিকই, কিন্তু ইতিহাসের ওই প্রশ্নগুলো একটা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েই গেছে। এটাই সম্ভবত মূল কথা। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ঐতিহাসিক ক্ষতের নিরাময় না করে শুধু ভবিষ্যৎ কৌশলগত আর অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে যে সম্পর্কটা তৈরি হচ্ছে, সেটা কতটা টেকসই হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে প্রত্যেকটা পদক্ষেপেরই নানা রকম প্রভাব থাকে। এই সম্পর্ক কি পারবে অতীতকে সামলে নিয়ে ভবিষ্যতের দিকে সত্যিকার অর্থে এগোতে? এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাবতে পারেন।